একদিন মাস্টার তাদের সবাইকে ডেকে একটা কাজ করতে বলে, যেটা তাদের সবাইকে ভারোত্তোলন টেকনিক শিখতে সাহায্য করবে। সে তাদেরকে একটা লোহার জুতো পরে নদী থেকে দুটো বড় পানির পাত্র ভরে পানি নিয়ে আসতে বলে, এবং সেই এক একটি জুতোর ওজন প্রায় 5 কেজিরও বেশি। শুধু তাই নয়, ওই পানির পাত্রগুলো ভরে পাহাড়ের উপরে তাদেরকে প্রায় 1 মাইল উঠতে হবে। মাস্টার আরও বলেন, তোমরা একবার এই টেকনিক রপ্ত করতে পারলে পাখির মতো দক্ষতা অর্জন করবে, লাফিয়ে এক ছাদ থেকে অন্য ছাদে যেতে পারবে। লিটল মিউটের সঙ্গীরা দেখে সে এই টাস্ক কমপ্লিট করতে ভীষণ আগ্রহী, তাই সবাই তাকে আগে যেতে দেয়, কারণ ওরা সবাই জানতো যে লিটল মিউট সবার শেষে এই টাস্ক কমপ্লিট করবে। লিটল মিউট সবার আগে রওনা দিলেও সবাই তাকে পেছনে ফেলে রেখে চলে যায়, আর বেচারা একা একা অনেক কষ্টে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কিন্তু হঠাৎ করে তার হাতে থাকা বালতি দুটি পড়ে যায়। সে খুব হতাশ হয়ে সেখানে বসে পড়ে, কারণ সে আপ্রাণ চেষ্টা করছিল ওই আশ্রমে থেকে কুংফু মাস্টার হয়ে ওঠার জন্য। কিছু বছর আগে লিটল মিউটের বাবাকে এক মুখোশধারী ডাকাত খুন করে দেয়, আর তার বাবাকে যে খুন করেছিল সে একজন কুংফু মাস্টার ছিল। তাই লিটল মিউট এই আশ্রমে ভর্তি হয়েছে যাতে সে কুংফু শিখে তার বাবার খুনের বদলা নিতে পারে। সে যখন এইসব কথা ভাবছিল তখন তার সামনে একজন নান আসে, আর সে যখন দেখতে পায় লিটল মিউট হাল ছেড়ে দিয়েছে তখন সে অনুপ্রেরণামূলক কিছু কথা বলে। আর ওই নান ছিলেন একজন কুংফু মাস্টার। তার সাথে কথা বলার পরেই লিটল মিউট অনেক কষ্টে এই টাস্ক কমপ্লিট করে ফেলে। যেহেতু সে সবার শেষে কাজটা কমপ্লিট করেছে তাই মাস্টার এসে তাকে অলস বলে। মাস্টার আরও বলে, আমি এত বছর দেখিনি যে কোনো স্টুডেন্ট এই সহজ টাস্ক কমপ্লিট করতে এতটা বছর সময় লাগায়, আর এর শাস্তিস্বরূপ লিটল মিউটকে সারা মাস কাঠ কাটতে হবে। এরকমই একদিন যখন সে কাঠ কাটছিল তখন ওই আশ্রমের বাইরে একটি মাতাল সন্ন্যাসী তার কাছে আসে। ওই লোকটি কুংফুর ব্যাপারে কিছু একটা বলতে থাকে, যেটা শোনার জন্য লিটল মিউটের একদমই আগ্রহ ছিল না। কিছুক্ষণ পরে লোকটি লিটল মিউটকে বলে সে আশ্রমের ব্যাপারে গোপন কিছু জানে, আর তারপরেই তারা দুজনে একটি লুকানো চেম্বারে পৌঁছায়, যেটা একটা ঝর্ণার পেছনে ছিল। আর এই জায়গাটাতে কেবলমাত্র উঁচু স্তরের মাস্টারদের যাওয়ার পারমিশন ছিল। সেখানে গিয়ে তারা দেখে একটা বয়স্ক লোককে বন্দি বানিয়ে রাখা হয়েছে। লিটল মিউট জানতো না ওই লোকটি কি দোষ করেছে, কিন্তু ওই লোকটার করুণ অবস্থা দেখে তার অনেক মায়া লাগে। তাই সে ওই লোকটার কাছে যায় এবং তাকে খেতে সাহায্য করে। আর তখন ওই লোকটি বলে, পরের বার যখন তুমি আসবে তখন আমার জন্য একটু মদ নিয়ে এসো। আর এভাবে তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তবে লিটল মিউট তখনও জানতো না যে এই লোকটি মূলত তার বাবার খুনি। তো এরপর একদিন ওই আশ্রমের সবচেয়ে ভালো ছাত্ররা তাদের পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়, আর পরীক্ষায় পাশ করতে পারলেই তারা এই শাওলিন আশ্রম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। এই পরীক্ষার জন্য তাদেরকে একটা সরু রাস্তার মধ্য দিয়ে যেতে হবে, যেখানে থাকবে 36টা শাওলিন পুতুল। এই পুতুলগুলো আসলে এক ধরনের মেকানিক্যাল পুতুল ছিল। যখন কোনো মানুষ এই রাস্তায় প্রবেশ করে তখনই এগুলো আঘাত করতে শুরু করে, আর একটি সাধারণ মানুষের থেকে প্রায় 50 গুণ শক্তিশালী ছিল এই এক একটি পুতুল। একটি স্টুডেন্ট অনেক কনফিডেন্সের সাথে ভেতরে ঢোকে, কিন্তু ওভার কনফিডেন্সের কারণে সে এতটাই মার খায় যে পরে তাকে ধরে বাইরে বের করে আনতে হয়। আর মাস্টার তাকে দেখিয়ে বলে, সবাই এর থেকে শিক্ষা নাও, নিজেকে কখনোই ওভার কনফিডেন্ট মনে করো না। পরের দিন খাবার সময় লিটল মিউট এক টুকরো রুটি তার কাপড়ের ভেতর ঢুকিয়ে নেয়, আর সেখান থেকে একটুখানি মদ চুরি করে। এরপর সুযোগ বুঝে সবার নজর এড়িয়ে সে ওই ঝর্ণার পাশে গুহায় চলে আসে, আর তার নিয়ে আসা সেই মদ এবং রুটি ওই লোকটিকে খেতে দেয়। আর মদ খেয়ে লোকটি বলে, আমি যখন এখান থেকে বেরোবো তখন অবশ্যই তোমাকে এর পুরস্কার দিব। তখন কথা বলতে বলতে লিটল মিউট এক সময় ওই লোকটাকে তার ফাইনাল পরীক্ষা অর্থাৎ সেই কাঠের পুতুলের ভেতর দিয়ে যাওয়ার ব্যাপারটা জানায়। এটা শুনে লোকটি বলে, আমাকে যদি খুলে দেওয়া হয় তাহলে আমি ওই রাস্তার ভেতরের সব পুতুল মুহূর্তেই ধ্বংস করে দিতে পারবো। লিটল মিউট এসব কিছুই বিশ্বাস করে না। তখন ওই লোকটি তাকে বলে, আমি একটি নতুন কুংফু কৌশল প্র্যাকটিস করছিলাম, কিন্তু এখানের বাকি সন্ন্যাসীরা চায় না যে আমি সকলের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠি, তাই তারা আমাকে এখানে বন্দি করে রেখেছে। পরের দিন লিটল মিউট কিচেনের দায়িত্ব নেয়, আর সেখান থেকে মদ চুরি করার চেষ্টা করে, কিন্তু এবার সে ওই মাতাল সন্ন্যাসীর কাছে ধরা পড়ে যায়। এতে ওই সন্ন্যাসী তাকে শাস্তি দেয়, আর বলে, তুমি এখন থেকে প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করবে। তবে কাজের প্রতি লিটল মিউটের একনিষ্ঠা দেখে সন্ন্যাসী বেশ খুশি হয়। এরপর সেখান থেকে বেরিয়ে লিটল মিউট আবারও ওই লোকের কাছে যায় এবং মদ খেতে দেয়। এবার ওই লোকটি খুশি হয়ে বলে, আমি আমার কুংফু টেকনিক তোমাকে শিখিয়ে দেব। সে কুংফু বিদ্যায় এতটাই পারদর্শী ছিল যে শিকল দিয়ে বাঁধা থাকা অবস্থায়ও সে লিটল মিউটকে কুংফু প্র্যাকটিস করাতে থাকে। লিটল মিউট তার শেখানো টেকনিকগুলো খুব মন দিয়ে মাসের পর মাস প্র্যাকটিস করতে থাকে, আর আস্তে আস্তে সে ওই বন্দি লোকটার বেস্ট স্টুডেন্ট হয়ে ওঠে। একদিন বিকেলে সে ওই গুহার বাইরে কুংফু প্র্যাকটিস করছিল, আর তখন সেই নান তাকে দেখে ফেলে, এবং তখনই সে বুঝে যায় যে কুংফু স্টাইলটা লিটল মিউট প্র্যাকটিস করছে সেটা ওই আশ্রমে শেখানো হয় না, এবং এই কুংফু অনেক বেশি ভয়ঙ্কর এবং ক্রিমিনালরাই বেশিরভাগ এটা ব্যবহার করে। এরপর সে লিটল মিউটের কাছে আসে এবং বলে, একজন মানুষ কখনোই বিপদ সৃষ্টি করার জন্য কুংফু শেখে না, এবং কুংফু একটা পবিত্র শিল্প, তাই কোনো খারাপ কাজে এটা ব্যবহার করা যাবে না। এবং সে লিটল মিউটকে বলে, তুমি যা শিখেছ সবকিছুই ভুলে যাও। এরপর ওই নান তাকে অন্য এক ধরনের কুংফু স্টাইল শেখাতে থাকে, যেটা ভালো মানুষেরা ব্যবহার করে। এরপর লিটল মিউট ওই দুইজনের কাছ থেকেই প্রতিনিয়ত ট্রেনিং নিতে থাকে, আর সময়ের সাথে সাথে সে খুব শক্তিশালী একজন যোদ্ধা হয়ে ওঠে।
তো একদিন সেই বন্দি লোকটা লিটল মিউটকে বলে, তুমি আমার দেখানো সব ধরনের টেকনিক শিখে গিয়েছো, আর সেই ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য তুমি এখন প্রস্তুত। ওই বন্দি লোকটা জানতো যে এটা হয়তো তার লিটল মিউটের সাথে শেষবারের মতো দেখা হচ্ছে, কারণ ওই পরীক্ষায় পাশ করতে পারলেই লিটল মিউট গ্র্যাজুয়েট হয়ে যাবে এবং এই আশ্রম ছেড়ে চলে যাবে। তাই লোকটি লিটল মিউটের হাতে একটি কাগজের টুকরা দেয় আর একটি ঔষধের দোকানে ক্যাশিয়ারের হাতে কাগজটি দিয়ে দিতে বলে। আর এত কিছুর বদলে লিটল মিউট তার মাস্টারের জন্য এতটুকু করতে রাজি হয়ে যায়। এরপর সেই ফাইনাল পরীক্ষার দিন আসে আর লিটল মিউট এবার ওই ফাইনাল পরীক্ষা দিবে। সবাই ভাবে লিটল মিউট হয়তো মজা করছে, কারণ ওই আশ্রমের সবথেকে বেস্ট স্টুডেন্টরাই এই পরীক্ষা দিতে পারত। তবে লিটল মিউট সবাইকে অবাক করে দিয়ে ওই রাস্তায় ঢুকে কাঠের পুতুলগুলোর সঙ্গে লড়াই করতে থাকে আর মাস্টারের কাছ থেকে যা কিছু শিখেছে তার সমস্ত স্কিলই ওইখানে ব্যবহার করে এবং অবশেষে ওই কাঠের পুতুলগুলোকে সে হারিয়ে দেয় এবং সম্মানের সাথে সে গ্র্যাজুয়েট হয়। তবে আশ্রম ছেড়ে যাওয়ার আগে সে ওইখানকার চিফ মাস্টারের কাছে যায়। তবে তাকে দেখে মাস্টার বুঝে যায় যে সে ওই বন্দির সাথে দেখা করত, কারণ এই পরীক্ষাতে গত কয়েক বছর কেউ পাশ করতে পারেনি। এরপর সে ঈশ্বরের কাছে লিটল মিউটের জন্য প্রার্থনা করে এবং তাকে জিজ্ঞাসা করে ওই বন্দি তাকে কিছু দিয়েছে কিনা। তবে সে তার মাস্টারের প্রতি অনুগত থাকে এবং কোনো উত্তর দেয় না। তবে লিটল মিউট চলে যাওয়ার সময় ওই মাস্টার তার হাতে কিছু একটা দিয়ে পাহাড়ে থাকা অন্য একজন মাস্টারের সঙ্গে দেখা করতে বলে। এরপর লিটল মিউট সেই কাগজটা নিয়ে ক্যাশিয়ারের হাতে দেয় আর ওই লোকটি সেটা পড়া মাত্রই বুঝে যায় কে কাগজটি পাঠিয়েছে। আর তখন জানা যায় ওই বন্দি লোকটির নাম ছিল ক্যাং, আর সে মূলত একটি গুন্ডা দলের সর্দার। সে ওই আশ্রমের সন্ন্যাসীদের জন্য শুধুমাত্র ভয়ের কারণই ছিল না, সেই সাথে সে সকলের মধ্যে হিংসার জন্ম দিয়েছিল। এমনকি একটা সময় সে অনেক সাধারণ মানুষকে প্রাণে মেরে ফেলেছিল। ওই মেসেজটাই সে তার গ্যাংয়ের লোকদের বলেছিল, আমি ফেরা অবধি তোমরা অপেক্ষা করো। তবে লিটল মিউট এখনও এসবের কিছুই বুঝতে পারেনি, তাই সে সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করে। একদিন একটা রেস্টুরেন্টে খাওয়ার সময় সে দেখে ডাকাত দল ওই রেস্টুরেন্টের মালিকের মেয়ের ওপর হামলা করছে। সে ওই মেয়েটিকে ডাকাতদের হাত থেকে রক্ষা করে, আর এই কারণে মেয়েটির বাবা অর্থাৎ রেস্টুরেন্টের মালিক তার খুব প্রশংসা করে আর বলে, তুমি যতদিন ইচ্ছা আমার এখানে থাকতে পারো। এরপর একদিন ওই আশ্রমের মাস্টার খুব জোরে একটা চিৎকার শুনতে পায়। তারা যখন সেই গুহাতে পৌঁছায় তারা দেখতে পায় যে সেই গুহা ফাঁকা। ওই বন্দি লোকটি মূলত কাগজের মধ্যে তার দলবলকে মেসেজ পাঠিয়েছিল আর তাদের সাহায্যে সে ওইখান থেকে বেরিয়ে যায়। এদিকে রাতের বেলায় সেই ডাকাত দল আবারও মেয়েটির উপর আক্রমণ করে আর সেখান থেকে তুলে নিয়ে যায়। ওই লোকগুলো মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছিল কারণ তারা তাকে তাদের মাস্টারের উপহার বানাতে চায়। পরের দিন লিটল মিউট এবং ওই রেস্টুরেন্টের একজন ওয়েটার মেয়েটিকে খুঁজতে বের হয়। তারা খুঁজতে খুঁজতে দেখতে পায় ক্যাং অর্থাৎ সেই বন্দি লোকটি সন্ন্যাসীদের সাথে লড়াই করছে আর তারা ক্যাংকে পালিয়ে যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করছে। আর যেহেতু ওই লোকটি লিটল মিউটকে কুংফু শেখাতে সাহায্য করেছে, তাই লিটল মিউট তাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। তখন ক্যাং লিটল মিউটকে কথা দেয় যে সে ওই মেয়েটিকে খুঁজে বের করতে সাহায্য করবে। এরপর তারা তিনজন একটা রেস্টুরেন্টে খেতে যায়। হঠাৎই ক্যাং তখন একজন ন্যাড়া লোককে জানালার বাইরে দেখতে পায় আর তখন সে ওই লোকটাকে সন্ন্যাসী ভেবে মেরে ফেলে, কিন্তু সে একটা সাধারণ মানুষ ছিল। আর যখন ক্যাং নিজের ভুল বুঝতে পারে তখন সে দোষ স্বীকার না করে ওই লোকটার ন্যাড়া হওয়ার কারণে তাকে দোষ দিয়ে দেয়। আর তারপরেই সে ওই রেস্টুরেন্টের মালিকের পুরো পরিবারকে মেরে ফেলে। এটা দেখে লিটল মিউট খুবই অবাক হয়ে যায়, কারণ সে ক্যাংকে খুবই শ্রদ্ধা করত আর এভাবেই নির্দোষ মানুষকে মেরে ফেলার বিষয়টা তার কাছে একেবারেই ভালো লাগে না। কিন্তু লিটল মিউট ক্যাংয়ের কাছে এসবের কারণ জানতে চাইলে ক্যাং তাকেও সেখান থেকে বের করে দেয়। এদিকে লিটল মিউট যে মেয়েটাকে খুঁজতে বেরিয়েছিল সেই মেয়েটিও হঠাৎ আশ্চর্যজনকভাবে তার বাবার কাছে ফিরে আসে। সে বলে ওই দলের নেতা তাকে কিছু না বলেই ছেড়ে দিয়েছে। এর পরের দিন লিটল মিউটের সেই জিনিসটার কথা মনে পড়ে যেটা মাস্টার তাকে অন্য কাউকে দিতে বলেছিল। তাই সে দেরি না করে তখনই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সেখানে থাকা একজন অন্ধ মাস্টার তার জন্য অপেক্ষা করছিল। লিটল মিউটের হাতে থাকা ওই জিনিসটি মাস্টারকে দেওয়ার পর মাস্টার সেটা ছুঁয়েই বুঝতে পারে লিটল মিউট ক্যাংয়ের স্টুডেন্ট আর সে ক্যাংয়ের কাছ থেকে ভুল টেকনিক শিখেছে। তখন সেখানে থাকা মাস্টার লিটল মিউটকে বলে সে ওই আশ্রমে ক্যাংয়ের মাস্টার ছিল এবং সেই ক্যাংকে নিজের হাতে কুংফু শিখিয়েছে, কিন্তু তার কাছ থেকে কুংফু শিখে ক্যাং ওই আশ্রমের সবাইকে আক্রমণ করে বসে আর তার শিক্ষাগুলোর ক্যাং অপব্যবহারও শুরু করে দেয়। তবে ক্যাংকে বন্দি বানিয়ে নেওয়া হয়, কিন্তু এই মাস্টার ক্যাংকে কুংফু শেখানোর কারণে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং নিজেকে অন্ধ বানিয়ে দেয়। আর তারপর থেকে সে ওই আশ্রম ছেড়ে পাহাড়ে চলে এসেছে, কিন্তু সে আশ্রমের সাহায্যের জন্য এখনও লড়াই করতে রাজি। তখনই সেখানে মাস্টার এসে পৌঁছায়। তখন ওই মাস্টার লিটল মিউটকে বলে আশ্রমের সব সন্ন্যাসীরা এখন বয়স্ক হয়ে গিয়েছে, তাই ক্যাং যদি তার দলবল নিয়ে আশ্রমে আক্রমণ করে তাহলে হয়তো সন্ন্যাসীরা আশ্রম বাঁচাতে পারবে না। তাই সে লিটল মিউটকে একটি বই দেয় যেটাতে কুংফু স্টাইলের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল আর সেগুলো খুবই কঠিন এবং পবিত্র টেকনিক। হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ সেগুলো শিখতে পারত। এরপর বেশ কয়েক বছর ধরে ক্যাং এবং তার সঙ্গীরা ওই আশ্রমে অ্যাটাক করার প্ল্যান বানায়। এদিকে লিটল মিউট সেই বইয়ের কুংফু টেকনিক শিখতে শুরু করে। অবশেষে ক্যাং ওই আশ্রমে আক্রমণ করে। লিটল মিউট তাকে আটকানোর চেষ্টা করলে ক্যাং হাসে আর বলে আমি তোমার বাবাকে মেরেছি। এরপরে লিটল মিউট প্রথমবারের মতো ক্যাংয়ের সাথে কথা বলে, কারণ সে প্রতিজ্ঞা করেছিল তার বাবার খুনিকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে কোনো কথাই বলবে না। তখন লিটল মিউট এবং ক্যাংয়ের মধ্যে তুমুল লড়াই হয়। তবে প্রথম দিকে লিটল মিউট ক্যাংয়ের সাথে একদমই পেরে উঠছিল না। তবে ক্যাংয়ের শেখানো টেকনিকগুলো ক্যাংয়ের উপরেই প্রয়োগ করতে থাকে এবং একটা লম্বা সময় লড়াই করার পর ক্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধে জয় করে আর সেখানে থাকা সবাই একেবারে হতবাক হয়ে যায়। ক্যাং হার স্বীকার করে নেয়। তবে সে বেশ খুশি ছিল,
কারণ তার একমাত্র স্টুডেন্ট তার শেখানো বিদ্যা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে। তবে তখনই ক্যাং আবারও লিটল মিউটের উপর আক্রমণ করে। সে মূলত হেরে যাওয়ার অভিনয় করছিল। এরপর ক্যাং আর লিটল মিউটের মধ্যে আবারও মারামারি হয় এবং একটা পর্যায়ে ক্যাং মারা যায়। আর ক্যাং মারা যাওয়াতে তার গ্যাংয়ের লোক ভয়ে পালিয়ে যায় এবং সবশেষে লিটল মিউট সেই আশ্রমে আবারও ফিরে আসে। আর সে ওই আশ্রমের হেড সন্ন্যাসী হয়ে আশ্রম রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।